মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধী শক্তি, তার যে অনুশীলন, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, এটা তো মানতেই হবে। দেশের মধ্যে প্রথম এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি একটা ব্লক তৈরি করলেন, ইন্ডিয়া জোট, সেখানে তার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার, হয়েছিল। নিন্দুকেরা যাই বলুক, বিরোধীরা যাই বলুক, একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধী শক্তি, তার অনুশীলন, তার প্রজ্ঞা, তার সংগ্রাম, তিনি কিন্তু একদম একদম তৃণমূল স্তরের যে মানুষদের নিত্যনৈমিত্তিক পানীয় জল না পাওয়া, বাসস্থানের সংকট, সেখান থেকে উঠে আসা একজন মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্ট্রাগল, তিনি বলেন না যে আমার জীবনটা সংগ্রাম, সত্যি তাই। তার মতন সংগ্রাম বা তার মতো স্ট্রাগল আজকে কেন বিরোধীরা পারছে না, এই রাজ্যের বিজেপি বিরোধীরা পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে? কেন বলো তো? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্ট্রাগল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অনুশীলন তাদের রাজনৈতিকভাবে নেই, সেই কারণে পারছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা পারছেন বলেই এ রাজ্যের বিরোধীরা 99 আর 0 গোলে পিছিয়ে রয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি যেটা বললে খুব প্রাসঙ্গিক, এই যে মাস্টার স্ট্রোক দিচ্ছেন, তিনি হঠাৎ করে চলে গেলেন একদিন, তখন সিঙ্গুর নিয়ে গন্ডগোল হচ্ছে, সিঙ্গুরের জমি নিয়ে সমস্যা হচ্ছে, অসুস্থ হয়ে পড়লেন নিরুপম সেন, শিল্পমন্ত্রী ছিলেন। কোথায় ভর্তি করা হলো? মধ্য কলকাতার একটি নার্সিংহোমে, নাইটিঙ্গেল নার্সিংহোমে ভর্তি করা হলো। বলা নেই কখন এই রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে দেখতে চলে গেলেন। এই যে সৌজন্য, সারা রাত অটো ড্রাইভাররা রাসবেরিতে গন্ডগোল করে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে বসলো, মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, এরা তখন বিরোধী নেত্রী, ভোরবেলা সিঙ্গুর চলে যাচ্ছে, তার মধ্যেও কিন্তু সৌজন্য ছিল। মাস্টার স্ট্রোক, খগেন মুর্মুকে দেখতে যাওয়া, মাস্টার স্ট্রোক। প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু না বলে, প্রধানমন্ত্রী সত্যি তো প্রধানমন্ত্রীকে তিনি সাবধান করে দিয়ে তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করছেন যে উনি কিন্তু মির্জাফর, প্রধানমন্ত্রীকে বলছেন এটা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজ্ঞা, এই যে বিচক্ষণতা, রাজনৈতিক কৌশল, এগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই সম্ভব। তুমি দেখো দেশের আর কোনো মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এতটা ফরওয়ার্ড নয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি করে, এবং মানুষ এটা চাইছে। একদম মানে মাঠে নেমে রাজনীতি করা, যেটা সেই মাঠে নেমে রাজনীতি করা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতে যদি দেখি তাহলে সারা ভারতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এই মাঠে নেমে রাজনীতি করার মতন রাজনৈতিক নেতা বা নেত্রী কেউ কিন্তু এই মুহূর্তে নেই। আমি এই কারণে বলছি, খগেন মুর্মুর বক্তব্য, এক্সক্লুসিভ বক্তব্য আপনাদের এবারে দেখাবো। আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুন্ডু তিনি কথা বলেছিলেন, হাসপাতালে বেডে শোয়া খগেন মুর্মু, তার সারা শরীরে আঘাত, সেই খগেন মুর্মুর সঙ্গে আমরা কথা বলেছিলাম। খগেন মুর্মু কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে এবং তার উপর যে আক্রমণ হয়েছে সেই প্রসঙ্গে, সেটা শোনাবো, তারপর আসছি আলোচনায়। শুনুন। ওরা আমাদের পিটিয়েছে, রক্তাক্ত করেছে, ভাঙচুর করেছে, মেরে ফেলার চক্রান্ত করেছিল, তো ওটা ওনার চোখে লাগেনি। আমি যে রক্তাক্ত অবস্থায় ছিলাম সবাই দেখেছেন আপনাদের মাধ্যমে, আপনাদের ধন্যবাদ জানাই, তো সেটা ওনার চোখে পড়েনি। উনি কনভয় দেখতে পেয়েছেন। আমরা দিদির লোক, এখানে আমরা আছি, আপনারা কেন এসেছেন? আপনারা এখান থেকে চলে যান। মানে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা আপনাদেরকে মারলেন, হ্যাঁ, তারা নিজেরা বলছেন যে তারা তৃণমূলের মানুষ, তৃণমূলের দিদির লোক, আমরা তৃণমূলের লোক। বিজেপির এখানে কোনো কাজ নেই। বিজেপি এখানে কেন এসেছেন? কেন আপনারা এখান থেকে তাড়াতাড়ি করে যান এখান থেকে, নাহলে খুব খারাপ হবে। কৌশিকদা, আমার একটা প্রশ্ন এখান থেকে, এই ছবিটা, এই রকমই যদি কোনো সিচুয়েশন, হাসপাতালে শোয়া একজন সাংসদ, সিটিং এমপি, তাকে মারধর করে এরকম শয্যাশায়ী করে দেওয়া হয়েছে, মাথায় ব্যান্ডেজ, মুখে আঘাত, হাতে আঘাত, সারা শরীরে আঘাত, এই রকম সিচুয়েশনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের কোনো নেতা বা নেত্রী পড়তেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে কোন জায়গা থেকে কোন জায়গায় তুলে নিয়ে যেতে পারতেন? আগুন জ্বলতো গোটা রাজ্যে, রেল অবরোধ হতো, রাজপথগুলো অবরুদ্ধ হতো, বন্ধ ডাকা হতো, যদি শাসক দল এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো সাংসদ, কোনো বিধায়ক এরকম আক্রান্ত হতেন, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পথে বসতেন। জনপ্রতিনিধিকে এইভাবে আহত করা হয়েছে, যেটা বিজেপি করতে পারলো না, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টোভাবে পথে নেবে এই আন্দোলনটা সংগঠিত করতেন। শুধু তাই নয়, রাজপথে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিতেন যে কিভাবে বিরোধী রাজনীতি করতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, এবং
যদি এটা অপোজিশন মানে এ রাজ্যের যারা শাসক দল তাদের কেউ আক্রান্ত হতো, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিতেন আন্দোলন কাকে বলে, যেটা বিজেপি দেখাতে পারলো না। তারা সকালে গেলেন মুখ্যমন্ত্রী, পরে গেলেন বিরোধী নেতা রাজ্যের, আরো আগে যাওয়া উচিত ছিল। এবং তুমি দেখো রাষ্ট্রপতির কাছে একটা রিপোর্ট জমা পড়েছে, যেটা আমাদের রাজ্যের রাজ্যপাল জমা দিয়েছেন। সেখানে তিনি কি লিখেছেন, স্পষ্ট করে একটা শব্দ লেখা রয়েছে যে এটা চলতে পারে না। কোনো কড়া আক্রমণ নেই, কিন্তু উনি একটি সাংবিধানিক ভাষা প্রয়োগ করলেন যে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ, এটা চলতে পারে না। আমার ঠিক এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিজেপি নেতারা তারা 355 356 কথা বলেন, তারা বলেন জরুরি অবস্থা জারি করে এখানে রাষ্ট্রপতি শাসন লাগু করার তারা দরবার করেন। তো এই প্রশ্নটাই তারা কেন রাজ্যপালের কাছেও তো তারা তুলছেন, রাজ্যপালকে তারা কেন কনভিন্স করতে পারছেন না? রাজ্যপাল তুমি যেরকম বললে যে রাজ্যপাল শুধু বলেছেন এই পরিস্থিতি চলতে পারে না, কেন স্পষ্টভাবে 355 356 যদি প্রশাসনিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে বা প্রশাসনিকভাবে এইরকম অরাজকতা চলে যেটা বিরোধীরা অভিযোগ করছে, তাহলে স্পষ্টভাবে কেন এই 355 356 কথা বলা যাচ্ছে না? 355 এবং 356 ধারার দ্বিতীয় কলামে স্পষ্টভাবে লেখা রয়েছে একটি সরকারকে পঙ্গু করার জন্য এই ধারা দুটো লাগু করা যেতে পারে। এই লাগু কিন্তু জরুরিকালীন অবস্থায় লাগু করা হয়, কিন্তু আমাদের রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে কি এতটা ডিটোরিয়েট করেছে বলে রাজ্যপাল নিজেও মনে করেন না। এবং তোমাকে জানি না কি রাজ্যপালের নিজস্ব কিছু বাধ্যবাধকতা থাকে। রাজ্যপালের রাজভবন যে চলছে সেটা কিন্তু রাজ্য সরকারের দয়াতে চলছে, একদমই তাই। পূর্ত দপ্তর তার ঘরটা সারিয়ে দিচ্ছে, খাদ্য দপ্তর বা পূর্ত দপ্তর থেকেই তার নিয়মিত যে ব্যবহার্য বিষয় সেগুলোর খরচ মেটাচ্ছে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। অতএব রাজ্যপালও যদি কিছু করতে চান তাকে সবসময় সাংবিধানিক ধাঁচাটাকে লক্ষ্য করতে হয় যে একটি অঙ্গরাজ্যের রাজ্যপাল তিনি, বাকি অঙ্গরাজ্যগুলোর সম্পর্কেও তাকে ওয়াকিবহাল হতে হয়। সেই রাজ্যগুলোর রাজ্যপাল কি করছেন, যে কারণে তোমার মনে আছে তথাগত রায় কিন্তু রাজ্যপাল হিসেবে বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে গিয়েও নিতে পারেননি। তার কারণ হচ্ছে সেই সময় তোমার মনে আছে রামনাথ কোবিন্দ ছিলেন দেশের রাষ্ট্রপতি, তিনি বেশ কিছু জায়গায় আটকে ছিলেন যে এটা করা যায় না। এক্ষেত্রেও ঠিক, এবং তারপর তথাগত রায় তিনি পদত্যাগ করে বাংলায় ফিরে এসেছে। এক্ষেত্রেও ঠিক তাই। আমাদের আগের যিনি রাজ্যপাল ছিলেন ধানকার, যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, তিনিও কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন আমাদের এই রাজ্যপালেরও বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। তিনি রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছেন। সমগ্র বিষয়টি 355 বা 356 বা 350 কোনো একটি ধারা লাগু করতে গেলে অবশ্যই রাষ্ট্রপতির শিলমোহর প্রয়োজন। কিন্তু আমরা জানি, যেটা বলাই যায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যাই হোক, আরএসএস বলে একটি বস্তু রয়েছে যারা এই দেশের সম্পূর্ণটাকে ওপর থেকে পর্যবেক্ষণ করছে। অতএব অলিখিতভাবে হলেও এই অনুমতি কিন্তু ওখান থেকেও নিতে হবে, নাগপুরের 100 বছরের প্রতিষ্ঠান সেখান থেকে নিতে হবে। অতএব হঠাৎ করে ইচ্ছা করলেই 350 বা 355 56 ধারা লাগু করা সম্ভব নয়।